মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো রাইসা মনি ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত। মেহেরপুরে নানা বাড়িতে বাবাহারা মায়ার দাফন, শিক্ষক নিপুর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা। যারা এনসিপি করতে চায় তাদের ভয় দেখানো হচ্ছে, সহায়তা করছে প্রশাসনও, অভিযোগ হাসনাতের। শেখ হাসিনা চাপিয়ে দেয়া ফিটনেসবিহীন দেশ, সংস্কারের ঘোষণা নাহিদের। সীমান্ত হত্যা থামছেই না। ফেনীর পরশুরামে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ 1। শেরপুর দিয়ে নারী শিশু 21 রোহিঙ্গাকে পুশিন করল ভারত। জুলাই আন্দোলনে জনরোষে পুড়ে যায় নরসিংদী জেলা কারাগার। সুযোগ পেয়ে অস্ত্রগুলি নিয়ে পালায় হাজতিরা। এখনো পলাতক 145 কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া 29টি অস্ত্র। লঘুচাপ নিম্নচাপে রূপ নেয় উত্তাল বঙ্গোপসাগর। 4 সমুদ্র বন্দর এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। ভোলা থেকে 10টি নৌ রুটে যান চলাচল বন্ধ ঘোষণা। বাংলার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনির জানাজা শেষে গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফন সম্পন্ন হয়েছে। এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। মেহেরপুরে নানা বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলো আরেক শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া। বাবাহারা মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শরীরের 80% পড়ে যায় 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনির। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে, নিভে যায় আরেকটি কোমলমতি। শুক্রবার সকালে রাইসার মরদেহ ফরিদপুরের আলফাডাঙ্গা বাজরা গ্রামে পৌঁছালে শোকাবহ হয়ে ওঠে পরিবেশ। বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনি। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মুখমণ্ডলের অংশবিশেষ দেখে রাইসাকে শনাক্ত করেন বাবা শাহাবুল শেখ। এরপর মঙ্গলবার বিকেলে মরদেহের ডিএনএ পরীক্ষায় নিশ্চিতের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সকাল 9:15টায় আলফাডাঙ্গার বাজরা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় রাইসা মনিকে। ডিএনএ টেস্ট করার পরে রেজাল্ট আসার পরে গতকালকে রাত্রি 10টার দিকে সে লাস্ট ডেলিভারি হয়। এলাকাবাসী শোকাহত ভেঙে পড়ছে, তারা ঢাকাতেই থাকতো। এলাকাবাসীর কাছে আমরা দোয়া চাই। আমরা বলছে আবার আনার জন্য, আমি তো প্রতিদিন আনবানি, আমি যাই আর আনতে পারিনি। এমন মৃত্যু কোনো শিশুর বা কোনো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। রাইসার জন্য দোয়া করি। একই সাথে রাইসার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। এদিকে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল 13 বছরের মাহিয়া তাসনিম মায়া। বিমান দুর্ঘটনার আগে মাইলস্টোন স্কুলের বাইরে অপেক্ষা করছিলেন মা আফরোজা। বিমান বিধ্বস্তের পর মোবাইলে যোগাযোগ করেও তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে মেয়েকে খুঁজে পান স্বেচ্ছাসেবীদের কাছে। দ্রুত নিয়ে যান ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায় মায়া। শুক্রবার দুপুরে মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামের নানা বাড়িতে চিরনিদ্রায় শায়িত করা হয় মাহিয়া তাসনিম মায়াকে। এ সময় বাবাহারা মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। বাচ্চারা প্রাণ গেল, যে বাবা মার বুক খালি হইলো, তাদের কি জবাব দেবে আপনাদের সরকার? ওদের আসলে ক্লাস শেষ হয়ে গেছিল, ও ক্লাস 8-এ পড়ে, এজন্য কোচিং এর জন্য অপেক্ষা করতেছিল। আমার মেয়ে ধৈর্য ধরার মতন অবস্থানই তার নাই। কিছুদিন আগে তার স্বামীকে হারাইছে, তার মেয়ে ছিল, মেয়েকেও হারাইছে। 2 বোনের মধ্যে মাহিয়া তাসনিম মায়া ছিল বড়। কনক আজাদ, সময় সংবাদ। যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক মাসুকা বেগম নিপুর কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। জুমার নামাজ শেষে আশুগঞ্জের সোহাগপুরে চিরনিদ্রায় শায়িত মাসুকা বেগম নিপুর কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করে বাহিনীর একটি প্রতিনিধি দল। মাসুকা বেগমের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে বিমান বাহিনী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানায় প্রতিনিধি দল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রকৃত তথ্য উন্মোচনের দাবি জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো প্রতিষ্ঠানটির শিক্ষক মাসুকা বেগম নিপুর কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন,
দুর্ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টরা মাথা চড়া দিয়ে উঠেছে। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই দুর্ঘটনাটাকে সম্পূর্ণভাবে আমরা দুর্ঘটনা হিসাবে না দেখে একটা তদন্ত কমিটি গঠন করে প্রকৃতপক্ষে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছিল এবং সরকারের দায়িত্ব থেকে অনেক কিছু চাইলেও তো এড়িয়ে যাওয়া যাবে না। পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে এই পরিবারকে সহায়তা করা এটা সরকারের নৈতিক দায়িত্ব। সারা দেশে যারা এনসিপি করতে চায় তাদের স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর এতে প্রশাসনও সহায়তা করছে বলে অভিযোগ তার। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার চাপিয়ে দিয়ে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। সুনামগঞ্জে জুলাই পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন নেতারা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা হবিগঞ্জের পর পৌঁছায় সুনামগঞ্জে। এ সময় দলের শীর্ষ নেতাদের পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আলফা স্কোয়ারে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এনসিপি করতে চায় তাদের স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হয়। প্রশাসনের মধ্যে একটা অংশ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক, কিন্তু একটা প্রশাসন রয়েছে, একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, যারা হচ্ছে চাটার দল। তারা সবসময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। বাকশাল কায়েমের রাজনীতি বন্ধে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আর বালিশকান্ডের বাংলাদেশ জনগণ আর দেখতে চায় না বলে মন্তব্য করেন সদস্য সচিব আখতার হোসেন। বালিশকান্ডের বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। এই নতুন বাংলাদেশ করতে হলে ধর্ম বর্ণ বাংলাদেশের সকল মানুষকে বিভাজন ভুলে গিয়ে এক সম্প্রীতির মধ্যপন্থী রাজনীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের পর সিলেটে পদযাত্রা করার কথা রয়েছে এনসিপির শীর্ষ নেতাদের। আমিনুল ইসলাম, সময় সংবাদ। এদিকে দেশ গড়তে সিলেটে জুলাই পদযাত্রা করছে এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা যে নাগরিক যে অংশগ্রহণের সবাইকে সঙ্গে নিয়ে আসলে এনসিপির সদস্যরা যে পদযাত্রাটি করছেন সারা দেশব্যাপী। সিলেট অঞ্চলে গেল কয়েকদিন ধরে, অর্থাৎ আমরা দেখেছি হবিগঞ্জ জেলায় আমরা গতকাল ছিলাম। গতকাল হবিগঞ্জ জেলায় কিন্তু এই জুলাই পদযাত্রাটি তারা কর্মসূচি পালন করেছেন। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি সুনামগঞ্জে। কিছুক্ষণ আগে সুনামগঞ্জে এই এনসিপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। এই মুহূর্তে তারা এসে পৌঁছেছেন সিলেট মহানগর এবং জেলার যে আয়োজিত যে পথসভাটি, সেই পথসভায় এই মুহূর্তে পথসভায় বক্তব্য রাখছেন এখানকার যে স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা, এবং পাশাপাশি কেন্দ্রীয় যেসব নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলম, তিনি তার বক্তব্য রাখছেন, এবং এর পাশাপাশি এখানে হাসনাত আব্দুল্লাহ সহ নাহিদ ইসলাম উপস্থিত হয়েছেন, এবং অন্যান্য যেসব নেতাকর্মী রয়েছেন কেন্দ্রীয় নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির, তারা প্রত্যেকে আসলে এখানে উপস্থিত রয়েছেন। তো এই যে পদযাত্রা এবং তাদের যে নির্ধারিত কর্মসূচি, গেল কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছিলাম জাতীয় ইস্যু থেকে শুরু করে স্থানীয় যেসব সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরে তারা বক্তব্য রাখছেন, এবং পাশাপাশি স্থানীয় যেসব এনসিপির সদস্যরা রয়েছেন তাদের
নানা অবস্থার কথা। তারা শুরু থেকে জুলাই আন্দোলন থেকে তারা যে আন্দোলনগুলো করছিলেন সেই আন্দোলনে নানা ধরনের নিপীড়ন নির্যাতন সেই কথাগুলো যেভাবে তারা শুনছেন, পাশাপাশি জাতীয় যেসব সমস্যা রয়েছে সেই জাতীয় সমস্যাগুলো সমাধানে সরকারের করণীয় এবং আগামীতে যে সংস্কারগুলো চলমান রয়েছে সংস্কারগুলোতে কী কী বিষয়ে আসলে সংস্কার করা জরুরি, খুব দ্রুত যেসব বিষয়ে আলোকপাত করা জরুরি সেই বিষয়গুলোকে আসলে তারা উল্লেখ করে তারা বক্তব্য রাখছেন। পাশাপাশি তারা সুনামগঞ্জে যে বক্তব্যগুলো তারা দিয়েছেন সেখানে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেছেন যে স্থানীয় পর্যায়ে এনসিপি যে যারা আসতে যাচ্ছেন তাদেরকে আসলে বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে এবং স্থানীয় প্রশাসন তাদেরকে সেই চক্রটিকে আসলে সহযোগিতা করছে। তো সার্বিক বিষয়ে আসলে সিলেট অঞ্চলে এনসিপির এই কর্মসূচিগুলো চলমান রয়েছে। এই ছিল আসলে আমার কাছে সিলেটের এনসিপির যে চলমান কর্মসূচি তার সর্বশেষ। জুলাই পদযাত্রা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সিলেটে। থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগ্রাসন। ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে প্রাণ গেছে 2 বাংলাদেশির, গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে 21 জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগ্রাসন থামছেই না, আবারও বিএসএফের গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। বিজিবি জানায় বৃহস্পতিবার রাতে ফেনীর পরশুরামের বাঁশপদুয়া সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে যান মিল্লাত, আফসার ও লিটন। তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। গুরুতর অবস্থায় মিল্লাত ও আফসারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। আহত আফসারকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর লিটনের মরদেহ ভারতের বিলোনিয়া হাসপাতালের মর্গে রয়েছে বলে জানায় বিজিবি। 3 জন লোক ইনজিউর্ডের মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আছে, আরেকজন সদর হাসপাতালে গতকালকে রাতে যাওয়ার পথেই মৃত্যুবরণ করে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি একটা ডেড বডি বেলোনিয়া হাসপাতালে বিএসএফ নিয়ে গিয়েছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে সমন্বয় করা হচ্ছে যেন দ্রুত আমরা এই ডেড বডিটা নিয়ে আসতে পারি এবং তার আত্মীয়ের কাছে পৌঁছে দিতে পারি। পাশাপাশি অন্যান্য কার্যক্রম চলমান থাকবে, প্রতিবাদ চলমান থাকবে এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছে ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবে। এদিকে বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ির 3 নম্বর সীমান্ত গেট দিয়ে নারী ও শিশুসহ 21 জনকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। তাদের মধ্যে 11 জন শিশু, 5 জন নারী ও 5 জন পুরুষ রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের এই দিনে উত্তাল ছিল নরসিংদীও। পুলিশের গুলিতে হতাহত হন অনেকে। জনরোষে পড়ে জেলা কারাগার। এই সুযোগে অস্ত্র আর গুলি নিয়ে পালিয়ে যায় হাজতিরা। পরে কেউ কেউ আত্মসমর্পণ আর গ্রেফতার হলেও এখনও পলাতক রয়েছে 145 কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া 29টি অস্ত্র এবং 6000-এরও বেশি গুলি। পুলিশ বলছে এসব ঘটনায় মামলা হওয়ার পর জড়িতদের গ্রেফতারে তারা অভিযান চালিয়েছে। মাহমুদুল হাসান মাহফুজের তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্যে দেখব বিস্তারিত। জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশের অন্যান্য জেলার মতো নরসিংদীও ছিল উত্তাল। 2024-এর 18 জুলাই বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ হন 15 বছরের কিশোর তাহমিদ ভুঁইয়া। এরপর একে একে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত 20 জন। সেই সময় ছাত্র জনতার ক্ষোভে বিভিন্ন স্থাপনার পাশাপাশি 19 জুলাই আক্রান্ত হয় জেলা কারাগারও। এই সুযোগে সেখান থেকে 826 বন্দী পালিয়ে যায়। লুট হয় অস্ত্র ও গুলি। পুলিশরা উস্কানি দিতে শুরু করে, যেমন কি ওরা টিয়ার গ্যাস ছুড়ে আপনার ছোড়া গুলি ছুড়ে অনেকে আহত হয়। জালখানা মোড়েই অনেক অস্ত্র ভেঙে ফেলা হয়েছে, কিছু কিছু অস্ত্র আমি দেখছি যে নিয়েও যাওয়া হয়েছে। পুলিশ বলছে 646 বন্দী আত্মসমর্পণ ও 35 জনকে গ্রেফতার করা হয়। এখনো পলাতক 145 জন হাজতি। আর লুট হওয়া 85টির মধ্যে 56টি অস্ত্র উদ্ধার হয়েছে। বাকি যে অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে সমর্থ হয়নি, এইটা উদ্ধারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আন্দোলনের সময় 20 শহীদ ও জেলা প্রশাসনের তালিকাভুক্ত আহতের সংখ্যা 443 জন। এই ঘটনায় 30টি মামলা হয়েছে। সময় সংবাদ, নরসিংদী। লঘুচাপ নিম্নচাপের রূপ নেয় উত্তাল বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাড়ছে নদ নদীর পানি। উপকূল এলাকায় বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। ভোলা থেকে 10টি নৌ রুটে যান চলাচল রয়েছে বন্ধ। জোয়ারের পানিতে দ্বীপ জেলার কিছু নিচু এলাকা এরই মধ্যে প্লাবিত হয়েছে।
বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে 1 থেকে 2 ফুটের বেশি। বেড়েছে বাতাসের চাপও। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। নোয়াখালীর মেঘনা নদীতে জোয়ারের পানি 1 থেকে 2 ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকালে 3 নম্বর সতর্ক সংকেত দেয়াই বন্ধ রয়েছে সব ধরনের নৌ যোগাযোগ ব্যবস্থা। দুপুর থেকেই তীরে নিরাপদে আশ্রয় নিচ্ছে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও বেশ উত্তাল। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে উঠেছে পানি। পায়রা সমুদ্র বন্দরকেও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়। উত্তাল ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীও ভেঙে গেছে তজিমুদ্দিন স্লুইস গেট এলাকার নির্মাণাধীন রিংবাঁধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দ্বীপ জেলা ভোলা থেকে লক্ষ্মীপুর, মনপুরা, হাতিয়া সহ 10 রুটে যাত্রীবাহী লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে। মেঘনা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভোলা, ইলিশা, লক্ষ্মীপুর ফেরিঘাটের 2টি গ্যাংওয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়। নদীর 2 পাড়ে আটকে পড়ে যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ফেনী ও নাটোরে সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাত 3টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের 5 গাছে এলাকায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ধাক্কা দেয় দ্রুতগামী একটি বাস। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে 2 ভাই আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে একরামও মারা যান। এদিকে নাটোরের খেজুরতলা বাজার এলাকায় থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নৌবাহিনীর ড্রাই ডক পরিচালনার দায়িত্ব নেওয়ার 17 দিনে কন্টেইনার হ্যান্ডলিং 13% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বন্দরে জাহাজের গড় অবস্থান 10 ঘন্টা কমেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ড্রাই ডক দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শুক্রবার সকালে এনসিটি পরিদর্শনে এসে এসব কথা বলেছেন নৌ উপদেষ্টা। 6 জুলাই রাত 12টায় এনসিটি নিয়ে সাইফ পাওয়ারটেকের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর সরকার আগামী 6 মাসের জন্য টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দেয় নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেডকে। দায়িত্ব নেয়ার 17 দিনের মাথায় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনে আসেন নৌ পরিবহন উপদেষ্টা। জানান ড্রাই ডক পরিচালনার দায়িত্ব নেওয়ার পর টার্মিনালের কন্টেইনার হ্যান্ডেলিং প্রবৃদ্ধি বেড়েছে 13%। বন্দরে জাহাজের গড় অবস্থানের সময়ও কমেছে 10 ঘন্টা। এনসিটিতে যারা ছিলেন 18 বছর 17 বছর তাদের থেকে আরও বেশি এফিশিয়েন্ট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেতে চাই, আমরা নিজেদের মধ্যে পড়ে থাকতে চাই না। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার বলেন, এই গতিধারা অব্যাহত রাখতে সমন্বিতভাবে কাজ করছে মন্ত্রণালয়, ড্রাই ডক ও চট্টগ্রাম বন্দর। এনসিটি অপারেশনটাকে যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এটা যেন 24 ঘন্টা অপারেশন থাকে, একটা মিনিটের জন্য যেন বন্ধ না হয়, এই জন্য উনি ওনার যথাযথ নির্দেশনা দিয়েছেন এবং সেইভাবে আমাদের লোকজন তাদের উদ্যোগ নিয়ে কাজ করছে। চট্টগ্রাম বন্দরের বর্তমানে সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি। ছোট বড় মিলিয়ে একসঙ্গে 5টি জাহাজ ভিড়তে পারে এখানে। বন্দরে মোট কন্টেনারের প্রায় অর্ধেক কন্টেনার হ্যান্ডলিং হয় এই টার্মিনাল দিয়ে। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিলের পানিতে নয়না ভিরাম পদ্ম সাদা গোলাপির মিশেলে ফুল ছড়িয়ে দিচ্ছে মোহনীয় রূপ। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাতনি বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে যান প্রকৃতি প্রেমীরা। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। নীল আকাশের নিচে টলটলে জলে বড় বড় সবুজ পাতার ওপর মাথা উঁচু করে ফুটে আছে অসংখ্য পদ্ম ফুল। সাদা ও গোলাপি রঙের মিশ্রণে যেন পুরো বিল হয়ে পড়েছে রঙিন ক্যানভাস। এমন নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাতনি বিলে। গত 5 বছর ধরে বর্ষা এলেই প্রাকৃতিকভাবে এই বিলে ফুটে হাজার হাজার পদ্ম। এ দৃশ্য দেখতে ছুটে আসছেন স্থানীয়রা ছাড়াও দূর দূরান্তের ভ্রমণ পিপাসুরা। অনেক বড় বড় পদ্ম
ফুল, তারপরে পাতার মধ্যে ছোট পানির ফোঁটা, অসাধারণ দৃশ্য। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি পদ্মবিল দেখতে। পদ্মবিল নিয়ে যাবো আমার বাসায়। এই পদ্মবিলকে ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগও। পর্যটকদের ঘোরানোর জন্য যারা নৌকা ব্যবহার করেন বা নৌকা চালান, তাদের জীবিকা নির্বাহের একটি অন্যতম উৎস হয়ে দেখা দিয়েছে। প্রায় 10 একর আয়তনের কাতনি বিলে শুকনো মৌসুমে বোরো ধান চাষ করেন স্থানীয় কৃষকরা। আর বর্ষা এলেই সেই পতিত জমিতে নিজ থেকেই ফুটে ওঠে হাজারো পদ্ম ফুল। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো গ্রাফিতি অঙ্কন। সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি করা হয়। এ সময় বিদ্যালয়ের দেয়ালে বৈষম্য বিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে আবু সাঈদের বন্দুকের সামনে বুক পেতে দেয়া সহ বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করে শিক্ষার্থীরা। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো রাইসা মনি ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত। মেহেরপুরে নানা বাড়িতে বাবাহারা মায়ার দাফন, শিক্ষক নিপুর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা। যারা এনসিপি করতে চায় তাদের ভয় দেখানো হচ্ছে, সহায়তা করছে প্রশাসনও। অভিযোগ হাসনাতের। শেখ হাসিনার চাপিয়ে দেওয়া ফিটনেসবিহীন দেশ সংস্কারের ঘোষণা নাহিদের। এবং সীমান্ত হত্যা থামছেই না। ফেনীর পরশুরামে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ 1। শেরপুর দিয়ে নারী শিশু সহ 21 রোহিঙ্গাকে পুশ ইন করল ভারত। এই ছিল বাংলার সময়। সঙ্গী থাকুন সময়।